আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের সিজন 2 প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। 5 জন ডাক্তার মিলে খুব চেষ্টা করছে আমাকে বাঁচানোর জন্য। সবার মাথা থেকে ঘাম ঝরছে। এই একজন সাধারণ ছেলেকে বাঁচানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর বাহিরে পুলিশ সেনাবাহিনীর গাড়ির অভাব নেই। কিন্তু এই ছেলেকে দেখে এতটা স্পেশাল মনে হয় নাই। তবে ওর মায়ের যে উপর লেভেল পর্যন্ত হাত আছে তা সব কয়টা ডাক্তার বুঝে গেছে। আজকে উপর মহল থেকে এই ছেলেকে বাঁচানোর জন্য এত এত ফোন আসছে বলার বাহিরে। ডাক্তাররা খুব ভয়ে আছে, যদি এই ছেলেকে বাঁচানো না যায় তাহলে বিরাট ধরনের সমস্যা হতে পারে। বহু চেষ্টায় ওরা আমাকে বাঁচাতে সফল হন। এখন একটু বিপদমুক্ত। বাহিরে গিয়ে এই কথা বলতে পরিবেশটা একটু নীরব হলো। এখন শুধু আমার জ্ঞান ফেরার অপেক্ষা। সবাই অপেক্ষা করছে কখন আমার জ্ঞান ফিরবে। আমি যখন একটু চোখ মেলে তাকানোর শক্তি পাই তখন আমার মনে হলো আমি এখনো মরি নাই, এখনো বেঁচে আছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ভেবেছিলাম আমি বেঁচে থাকবো না। যাক, ভালোই হয়েছে। সামনে তাকিয়ে দেখি একটা নার্স বসে বসে ঝিমাচ্ছে। হয়তো আমাকে পাহারা দেওয়ার জন্য একে এখানে রেখেছে, কিন্তু বাহিরের তো কোনো কথাই শোনা যাচ্ছে না। আস্তে করে নার্সকে ডাক দিলাম। ও চোখ মেলে আমাকে দেখে দৌড়ে বাহিরে চলে গেল। সাথে সাথে 2 জন ডাক্তার আমার কাছে এসে আমাকে দেখতে লাগলো। তার মাঝে একজনকে আমি খুব ভালো করে চিনি, যিনি রিয়া ম্যাম আমাকে মারার পর তার বাবা হাসপাতালে ফোন করে না করার পরেও আমাকে চিকিৎসা করেছিলেন। ডাক্তার বলল, তো তুমি এখন কেমন ফিল করছো? আমি বললাম, জি অনেকটাই ভালো। ডাক্তার বললেন, আজকে আমরা সবাই খুব ভয়ে ছিলাম জানো তুমি। আমি বললাম, কেন? ডাক্তার বললেন, তোমার জন্য এই বাহিরে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি বলেন, এখনো উনি দাঁড়িয়ে আছে? ডাক্তার বলল, হুম। আর সেই দিন তো ওর বাবাই তোমাকে বাঁচাতে না করেছে, আর আজকে তোমাকে বাঁচাতে ও নিজে পর্যন্ত চলে আসলো। বিষয়টাই বুঝলাম না। আমি বললাম, আমি একটা কথা সবসময় বলি, সবার একদিন সময় আসে, কারো হয়তো আগে কারো পরে, তবে আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হয়। ডাক্তার বলল, হুম তুমি হয়তো ঠিকই বলছো। আচ্ছা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এক এক করে সবার সাথে কথা বলো কেমন? এই বলে ডাক্তার চলে গেল। একটু পরে আমার আম্মু, বাবা আর মাহি একসাথে আমার রুমে এলো। আম্মুর চোখগুলো লাল হয়ে গেছে। বুঝতে পারলাম উনি আমার জন্য খুব কান্না করেছেন। আম্মু বলল, তোকে আমি কতবার বলেছি রিস্ক নিয়ে কোনো কাজ করবি না। আমি বললাম, আরে আম্মু, আমার জন্য এত চিন্তা কেন করো? কেঁদে কেঁদে তো নিজের চোখ লাল করে ফেলেছ। বাবা বলল, আচ্ছা ওরা তোকে মারলো কেন? আমি বললাম, আম্মুকে জিজ্ঞেস করিও, তাহলে বলে দিবে। আম্মু বলল, তুই না থাকলে হয়তো ওর গায়ে আজকে একটা কলঙ্কের দাগ লেগে যেত। আমি বললাম, আমি যে ওনাকে বাঁচাতে পেরেছি এটাই অনেক। তবে ওই শালা আমাকে পেছন থেকে আঘাত করেছিল, না হলে ওকে একেবারে। আম্মু বলল, আমার ছেলে এখন খুব সাহসী হয়েছে। আচ্ছা, আমরা তোর সাথে পরে কথা বলবো। বাহিরে রিয়া দাঁড়িয়ে আছে তোর সাথে একটু কথা বলার জন্য। আমি বললাম, কখন থেকে দাঁড়িয়ে আছে? আম্মু বলল, সে তোকে আনার পর থেকেই এখানে দাঁড়িয়ে আছে, এখনো যায় নাই। আমি বলেছি চলে যেতে। বলে, ওর জন্য নাকি তোর এই অবস্থা হয়েছে, তাই যতক্ষণ না তুই ভালো হবি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। মাহি বলল, তোকে সেই দিন এত করে মারার পরেও ওকে তুই বাঁচাতে চলে গেলি? আমি বললাম, আমাকে মারার প্রতিশোধ হয়তো একদিন তুলে নিব। এখন ওকে যদি আমি না বাঁচাতাম তাহলে হয়তো তোর মতোই একই অবস্থা ওর হতো। আম্মু বলল, আচ্ছা আমরা বাহিরে অপেক্ষা করছি, তোর সাথে পরে এই বিষয় নিয়ে কথা হবে। এখন রিয়ার সাথে কথা বল। আমি বললাম, ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, নাটক করবি না একদম। আমি বললাম, তুমি কিভাবে বুঝে গেছো? আম্মু বলল, থাক আর বলতে হবে না, আমি তোর মুখ দেখলেই সব বলতে পারি। মাহি আমার কানের কাছে এসে বলে গেল, ভাইয়া এখনই সময়, ম্যামকে পটিয়ে ফেল। একটা ধমক দিয়ে বললাম, যাবি এখান থেকে? সবাই বাহিরে চলে গেল। কিছুক্ষণ পর রিয়া এলো, তবে একা। মুখে এখনো হতাশার ছাপ দেখা যাচ্ছে। একটা চেয়ার টেনে আমার পাশে বসলো, তবে আমি ওর দিকে তাকাই নাই, অন্যদিকে তাকিয়ে আছি। আমারও তো একটা সম্মান আছে। সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে দেখে কি হয়েছে? ম্যাম বলল, এখন কেমন লাগছে রনি? আমি বললাম, এই তো ম্যাম, অনেকটাই ভালো। ম্যাম বলল, জানো তুমি আজকে আমার জন্য কি করেছো? আমি বললাম, এই তো আপনাকে আমি যতটুকু সম্ভব বাঁচানোর চেষ্টা করেছি। ম্যাম বলল, তুমি আমার জন্য যা করেছো নিজের আপন মার পেটের ভাইও আমার জন্য এসব করতো না, কারণ আজকাল সবাই বাঁচতে চায়, সেখানে তুমি আমাকে বাঁচানোর জন্য বারবার এগিয়ে এসেছো। আমি বললাম, আমি হয়তো আগে এক সময় আপনার বডিগার্ড ছিলাম, কিন্তু আমার সামনে আপনাকে তুলে নিয়ে যাবে এটা তো আমি বসে বসে দেখতে পারি না।
ম্যাম বলল, সেই দিন তোমাকে এত করে অপমান করলাম, তারপরেও ইচ্ছে করলে তো তুমি আমার উপর প্রতিশোধ নিতে পারতে। আমি বললাম, আপনি হয়তো আমার কাছে ভালো মানুষ নাও হতে পারেন, কিন্তু সবাই আপনাকে ভালো মনে করে। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও আপনার ভেতরে তেমন কোনো অহংকার নেই, তাই আমি আমার নিজের কথা চিন্তা করি নাই। ম্যাম বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই। আমি বললাম, থাক ম্যাম, ধন্যবাদ দিয়ে আর ছোট করবেন না। ম্যাম বলল, তবে তাসলিমা যে আমার সাথে বেইমানি করবে এটা আমি ভাবতেও পারি নাই। খুব বিশ্বাস করতাম আমি ওকে। আমি বললাম, ও আপনার সাথে বেইমানি করে নাই, ওর সাথে বেইমানি করা হয়েছে। ম্যাম বলল, মানে কি বলছো, বুঝলাম না। আমি বললাম, ওর সাথে বেইমানি করা হয়েছে। আমি পরে একদিন আপনাকে বুঝিয়ে বলবো, এখন বলতে গেলে অনেক সময়ের দরকার। ম্যাম বলল, তবে যাই হোক, আমাকে তো বলতে পারতো নাকি? আমি বললাম, ওর কথা বলা বাদ দেন, আপনি নাকি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন। ম্যাম বলল, তো কি করব, যে আমাকে বাঁচিয়ে এখন নিজে হাসপাতালের বেডে শুয়ে আছে, তার জন্য কি এইটুকু বাহিরে দাঁড়িয়ে থাকতে পারবো না? আমি বললাম, এতটা সম্মানী ব্যক্তি আমি না, আমার জন্য কেন সময় নষ্ট করবেন ম্যাম? ম্যাম বলল, এভাবে বলিও না, কষ্ট লাগে। আমি বললাম, ম্যাম, এখন আমি অনেকটাই সুস্থ আছি, আপনি চাইলে এখন যেতে পারেন। ম্যাম বলল, আমাকে তাড়িয়ে দিচ্ছ বুঝি? আমি বললাম, কি বলছেন ম্যাম? আচমকা ম্যাম আমার হাত জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলল, সেই দিনের জন্য মাফ চাই, আমাকে মাফ করে দাও, অনেক বড় ভুল করেছি আমি তোমার সাথে। আমি তো পুরাই অবাক হয়ে গেছি, যেখানে ম্যামকে একটু ছোঁয়ার কারণে আমাকে সবার সামনে জুতা দিয়ে মারলো, আর আজকে উনি আমার হাত ধরলেন, বিষয়টা বুঝলাম না। আমি বললাম, কি করছেন ম্যাম, আমার হাত ছাড়ুন, না হলে আপনার হাত নোংরা হয়ে যাবে। ম্যাম বলল, এভাবে বলো না প্লিজ, আমার খুব কষ্ট লাগে। আমি বললাম, সেই দিন আমি আপনাকে বাঁচানোর জন্য ধরেছিলাম, এমন নয় যে আমি ইচ্ছে করে আপনাকে ধরেছি, তাতে আমার যে অবস্থা করলেন, আর আজকে আপনি নিজে আমার হাত ধরলেন, বিষয়টা কেন জানি আমার মাথায় ঢুকছে না। ম্যাম আমার হাত ছেড়ে বলল, জানো রনি, সেই ছোট থেকে দেখে আসছি বাবা আমাকে কারোর সাথে কথা বলতে দেয় না, সব সময় ঘরে একাই বন্দির মতো জীবন পার করেছি। ছোট থেকে একজন না একজন বডিগার্ড আমার সাথে থাকতো, যাতে আমি কারোর সাথে কথা না বলি। বিশ্বাস করো, তুমি প্রথম পুরুষ যে আমাকে টাচ করার সুযোগ পেয়েছে, তুমি প্রথম ছেলে যার হাতে হাত রেখে আমি নিজে আজকে ক্ষমা চাইলাম। আমি তোমাকে সব সময় স্পেশাল করে দেখি, এরপরেও যদি আমাকে মাফ না করো আমি আর কি বলতে পারি বলো? ম্যামের কথা শুনে আমি সত্যি খুব খুশি হলাম, তার মানে আমি প্রথম ম্যামকে ছোঁয়ার সুযোগ পেয়েছি। ভাবতেও ভেতরে একটু ভালো লাগা কাজ করছে। যাক, কোনো ছেলে তো ম্যামের গায়ে আজ পর্যন্ত হাত দিতে পারে নাই, মনে হয় সত্যি আমি ভাগ্যবান। ম্যাম আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, এখন কি তোমার পায়ে ধরতে হবে? যে আমাকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে তার পায়ে ধরতে আমি কিন্তু একবারও দ্বিধা করব না। আমি বললাম, না ম্যাম, এটা করার দরকার নেই, আমি এমনি আপনাকে মাফ করে দিয়েছি। ম্যাম বলল, সত্যি বলছো তো? আমি বললাম, ম্যাম, বিশ্বাস করেন আমার কথা? ম্যাম বলল, তোমাকে আমি বিশেষ করে আরো স্পেশাল করতে চাই। আমি বললাম, এখন আবার কি করতে চান? ম্যাম বলল, তুমি আমার বন্ধু হবে। আমি রিয়া ম্যামের কথা শুনে চরম পর্যায়ে অবাক হলাম। কি বলছেন উনি? আমাকে বন্ধুর অফার দিচ্ছেন? উনি কোথায় আর আমি কোথায়? ম্যাম বলল, বন্ধু তোমাকে বানানো যাবে না, এটা একটু ছোট হয়ে যায়, এর থেকে তোমাকে বেস্ট ফ্রেন্ড করাটা অনেক ভালো হবে, আমার বেস্ট ফ্রেন্ড। এবার তো রিয়া ম্যামের কথা শুনে আমি ব্যাকুল হয়ে গেলাম। কি থেকে কি বলছেন উনি? মাথা কি তার গেছে? ম্যাম বলল, কি চিন্তা করো? আমি বললাম, আপনি এসব কি বলছেন ম্যাম? ম্যাম বলল, আজকে তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে ও হয়তো আমাকে বাঁচতে দিত না, আর বেঁচে গেলেও হয়তো এই জীবন আমি রাখতাম না। যে আমাকে বিপদে রেখে চলে আসে নাই তাকে যদি বেস্ট ফ্রেন্ড করি তাহলে আমার জীবনে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না, এটা আমি নিশ্চিত। আমি বললাম, মনে হচ্ছে যেন আপনার সুরক্ষার জন্য আপনি এই কথা বলছেন। ম্যাম বলল, না না, কি বলো, আমি সত্যি মন থেকে বলছি, বিশ্বাস করো আমার কথা। আমি মনে মনে ভাবলাম, যেহেতু একটা চান্স পেয়েছি এটা হাতছাড়া করা যাবে না, আগে তো ওর ফ্রেন্ড হই, পরে ওকে বউ করতে বেশি অসুবিধা হবে না। তবে ম্যামের কথা শুনে আমার শরীরে একটু ফিল এসেছে, তাই আমিও একটু ভাব নিয়ে বললাম, ম্যাম আপনি কোথায় আর আমি কোথায়? তবে আপনার মতোই বড় কাউকে দেখে বেস্ট ফ্রেন্ড করে নিন, তাহলে আপনার জন্য ভালো হবে। ম্যাম বলল, না, আমার আর কাউকে লাগবে না, তুমি এখন বলো রাজি আছো নাকি, প্লিজ প্লিজ। আমি বললাম, এত করে যেহেতু বলছেন তাহলে আমি রাজি। সত্যি আমি খুব সৌভাগ্যবান আপনি আমার বেস্ট ফ্রেন্ড হয়েছেন, বিষয়টা চিন্তাও করা যায় না। ম্যাম বলল, আর চিন্তা করতে হবে না, এখন থেকে ম্যাম বা আপনি ডাকা যাবে না, একজন বন্ধুর মতোই কিন্তু আমার সাথে কথা বলতে হবে। আমি বললাম, একটু একটু চেষ্টা করতে হবে। ম্যাম বলল, চেষ্টা করলে হবে না, আর সুস্থ হলে আবার আমার বডিগার্ড হবে। আমি বললাম, বেস্ট ফ্রেন্ড থেকে আবার বডিগার্ড কেন? ম্যাম বলল, আরে তুমি তো আমার বডিগার্ড ছিলে তাই না,
আর যদি না থাকো তাহলে সমস্যা নেই, অন্যভাবে আমার সাথে রাখবো। আমি মনে মনে বললাম, জামাই করে রাখেন তাহলেই ভালো হবে, তবে খুব শীঘ্রই আমি আপনার স্বামী হতে চলেছি ম্যাম। আপনি নিজেই আমার কাছে ধরা দিয়েছেন। আমি বললাম, ম্যাম বডিগার্ড ছিলাম, বডিগার্ডই ভালো। ম্যাম বলল, শুধু যখন মানুষের সামনে থাকবে তখন বডিগার্ড, আর বাকি সময় আমার বেস্ট ফ্রেন্ডের মতো ব্যবহার করবে। আর বলেছি না ম্যাম বলবে না। আমি বললাম, তাহলে কখনো বডিগার্ড আবার কখনো বেস্ট ফ্রেন্ড, তাই তো? ম্যাম বলল, যখন মানুষের সামনে থাকবে তখন, আর মানুষের সামনে থাকলে ম্যাম, আর বাকি সময় আমার নাম ধরে ডাকবে। আমি বললাম, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আমার একটা কথা ছিল, একটু শুনুন। রিয়া কানটা এগিয়ে দিল। আমি ওর গালে ঠাস করে একটা চড় দিলাম। এতে রিয়া গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এভাবে তাকিয়ে কি দেখিস? সেই দিনের কথা মনে নাই? তাই আমিও একটু প্রতিশোধ নিলাম। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আবার স্বরাষ্ট্রমন্ত্রী, তাই বেশি কিছু করলাম না। রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ম্যাম বলল, এটাই তো বেস্ট ফ্রেন্ডের ব্যবহার। আমি অনেক খুশি হয়েছি যে তুই আমাকে মেনে নিলি। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, আমাকে এখন উঠতে হবে। তুই থাক, পরে তোর সাথে আমি যোগাযোগ করব। আমি বললাম, ওকে যা, আর বেশি বাহিরে হবি না। ম্যাম বলল, সত্যি তোকে এখন বেস্ট ফ্রেন্ড মনে হচ্ছে আমার। আমি বললাম, আচ্ছা আপনি এখন যান খালাম্মা। রিয়া একটা হাসি দিয়ে চলে গেল। রিয়া যেতেই আম্মু রুমে ঢুকলো, তবে একটু অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখলো। পরে আবার চোখ বাঁকিয়ে বলল, কিরে রনি, ব্যাপার কি? আমি বললাম, কিসের ব্যাপার আম্মু? আম্মু বলল, না, বাহিরে দেখলাম রিয়াও হেসে হেসে বের হলো, আর এখানে এসে দেখি তোর মুখেও হাসি। সত্যি করে বলতো বিষয়টা কি? আমি বললাম, অনেক কিছু ঘটে গেছে আম্মু। আম্মু আমার কাছে এসে বসতে বসতে বলল, কি ঘটে গেছে বলতো? আমি বললাম, আম্মু, রিয়া আমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে গেছে। আম্মু বলল, কি? আমি বললাম, আম্মু, এটাই সত্যি। আম্মু এবার আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি এমনটা হয়েছে? আমি বললাম, আম্মু, আমি এখন রিয়া ম্যামের বেস্ট ফ্রেন্ড। ভাবতে পারো বিষয়টা? আম্মু বলল, আমি আশা করি নাই এমনটা হবে। আমি আম্মুর নাই এমনটা হবে। আমি আম্মুর হাত ধরে বললাম, আমি ওর জীবন বাঁচিয়েছি, এজন্য হয়তো আমাকে বেস্ট ফ্রেন্ড করেছে। এটা তো বেশি কিছু না, তবে খুব শীঘ্রই মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হবে আম্মু। আম্মু কিছু না জানার ভাব করে বলল, কিসের স্বপ্ন আবার তোর? আমি উপরে তাকিয়ে বললাম, তুমি একদিন কি বলেছিলে মনে আছে? আম্মু বলল, আমি কি বলেছিলাম? আমি বললাম, রিয়াকে যেন আমি বউ করি। আম্মু বলল, পারবি তো? আমি বললাম, আজকেও আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে, কালকে বউ হতে কতটুকু সময় লাগবে? আম্মু বলল, আমার তোর উপর বিশ্বাস আছে, আমি জানি তুই পারবি। আমি আম্মুর দিকে এবার না তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, আম্মু, আমি কি কোনো ভুল করেছি? আম্মু বলল, এমনটা কেন মনে হলো তোর? আমি বললাম, আমার খুব ইচ্ছা ছিল কারোর সাথে প্রেম করব। আম্মু বলল, পরে বল। আমি বললাম, সেই মেয়েকে আমি পেয়ে গেছি। আম্মু বলল, দেখ, আমি তোর মা হয়ে তোকে তো আমি এই কাজে উৎসাহ দিতে পারি না, তবে আমি এইটুকু বলতে পারি, রিয়াকে কারো বাড়ির বউ করা এতটা সম্ভব নয়। আমি বললাম, কেন আম্মু, হঠাৎ তোমার এমনটা কেন মনে হলো? আম্মু বলল, রিয়া যা বলে তার কথার কোনো নড়চড় হয় না। আমি বললাম, তবে আমি ওকে আমার বউ করে তোমাকে দেখাবো। আম্মু বলল, তাহলে আমিও খুব খুশি হতাম। বউ হবে স্বরাষ্ট্রমন্ত্রী, আর শাশুড়ি হবে থানার ওসি, এক ঘরেই খেলা জমবে। আমি বললাম, পরে আবার আগুন টাগুন লাগবে না তো তোমাদের মাঝে? আম্মু বলল, দিব একটা। হঠাৎ মাহি এসে বলল, ভাইয়া ও তোর সাথে দেখা করতে এসেছে। এর মাঝেই মাহির হবু বর এসে বলল, ভাইয়া ভালো আছেন তো? আমি বললাম, এই তো, আমি অনেকটাই ভালো, তুমি ভালো আছো তো? মাহির হবু বর বলল, জি ভাইয়া। আমি বললাম, তুমি কিভাবে জানলে আমি হাসপাতালে? ও বলল, মাহি বলেছে আপনি নাকি খুব অসুস্থ। আমি মাহির দিকে রাগি চোখে তাকাতেই আমার সামনে থেকে সরে গেল। আমি বললাম, মাহি, ওনাকে বাসায় নিয়ে যা। না ভাইয়া, তা আর লাগবে না, এখানে একটু দরকারে আসছিলাম, আর কালকেই চলে যাব। সমস্যা নাই, একটা হোটেলে উঠে থেকে যাব। আমি বললাম, মাথা খারাপ হয়েছে তোমার? আমাদের বাসা থাকতে হোটেল। মাহি, ওনাকে বাসায় নিয়ে যা, আম্মুকে আমি পাঠিয়ে দিচ্ছি। মাহি বলল, আচ্ছা ভাইয়া। এটা বলতেই ওরা চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তুই একা একা থাকতে পারবি? আমি বললাম, পারবো, তুমি যাও, দেখছো না তোমার জামাই এসেছে, যাও ভালো করে জামাই আদর করো। আম্মু বলল, তা তো অবশ্যই করতে হবে। আমি বললাম, আচ্ছা ডাক্তারের সাথে কথা বলেছো তুমি? আম্মু বলল, বলেছি, আজকে রাতটা এখানে থাকতে হবে। আমি বললাম, বুঝেছি। আম্মু বলল, তাহলে আমি চলে যাব? আমি বললাম, আব্বু কই? আম্মু বলল, কি জানি বাবা, মনে হয় কোথাও গেছে হয়তো। আম্মুও কিছুক্ষণ পর চলে গেল। একা একা হাসপাতালের বেডে শুয়ে আছি, চিন্তা করছি তাসলিমার কি খবর। ওর তো খবরই নেওয়া হয় নাই। আমার তো এটা মনেই ছিল না। আবার তাড়াতাড়ি আম্মুকে কল দিলাম। আম্মু বলল, বল কি হয়েছে?
আমি বললাম ওখানে একটা মেয়ে ছিল না, তার কোনো খোঁজ খবর পেয়েছো? আম্মু বলল এক কনস্টেবল বলল মেয়েটা নাকি এক কোনায় চুপ করে দাঁড়িয়েছিল, আর একটা কথা বলেছিল আমাকে ধোকা দেওয়া হয়েছে, আর কান্না করছিল নাকি। পরে ওরা ওকে বাসায় নামিয়ে দিয়ে আসে। এর বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা, ও স্বরাষ্ট্রমন্ত্রীর বডিগার্ড ছিল না? আমি বললাম আম্মু। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো, এখন রাখি। ফোনটা রেখে চিন্তা করছি ওর সাথে ধোকা হয়েছে। বিষয়টা আমার মাথায় ঢুকছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের সিনিয়র স্যারের বউ আছে। সেই দিন ওনার ফোনের স্ক্রিনে একটা মেয়ের পিক দেখলাম, কি জানি হয়তো। আচ্ছা, আমি আগে সুস্থ হয়ে নেই, তারপর ওর খোঁজ করব। রাতে আম্মু থাকতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। এখন রাত প্রায় 12টা বাজে, তাও আমার ঘুম আসছে না। কেমন যেন ভেতরে একটু ছটফট করতে শুরু করলো। হঠাৎ আননোন নাম্বার থেকে কল এলো। এত রাতে আবার কে কল দিল? ধরবো নাকি ধরবো না? না, দেখি কে কল করেছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা মেয়ের আওয়াজ ভেসে এলো, তবে কে সেটা আমি চিনতে পারলাম না। আমি বললাম, কে বলছেন? ওপাশ থেকে বলল, তোমার নামে একটা মার্ডার কেস আছে। আমি বললাম, এত রাতে ফোন দিয়ে কি সব কথা বলছেন? ওপাশ থেকে বলল, তুমি জানো তুমি কি করেছো? কালকে একটা ছেলেকে খুন করেছো, এজন্য তোমাকে ফাঁসিও দিতে পারে আদালত। ওরে বাবা, এটা তো দেখি রিয়ার কণ্ঠ। আমি বললাম, ও তাই নাকি রিয়া ম্যাম? রিয়া বলল, চিনে ফেললি? আমি বললাম, না চেনার কি আছে। রিয়া বলল, অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি রে। আমি বললাম, কেন? নতুন করে আবার কিছু হয় নাই তো? রিয়া বলল, তেমন কিছু না, তবে একটু পারিবারিক ঝামেলা। আমি বললাম, আমাকে বলা যাবে? রিয়া বলল, অবশ্যই বলা যাবে, তবে ফোনে না, সরাসরি। আমি বললাম, আচ্ছা বলিস, কিন্তু এত রাত হয়ে গেল, তুই এখনো ঘুমাস নাই? রিয়া বলল, কিছু কাজ ছিল, সেগুলো আগে শেষ করেছি, এরপর তোকে ফোন করলাম। আমি বললাম, যাক, এত ব্যস্ত থাকার পরেও তো আমাকে মনে করতে পেরেছিস। রিয়া বলল, তোকে না মনে করে কি থাকা যায়? আমি বললাম, একটা সত্যি কথা বলবি রিয়া? রিয়া বলল, তুই বল। আমি বললাম, আচ্ছা, আমি কি সত্যি তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য? রিয়া বলল, কেউ কি কারো যোগ্য থাকে? নিজের যোগ্যতা নিজেকে তৈরি করে নিতে হয়। আর তুই আমার জন্য যা করলি না, আমার বাবা পর্যন্ত তোকে দেখতে যেতে চেয়েছিল, এরপরেও তুই বলিস না যে আমি তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য। আমি বললাম, সত্যি তোর মনটা অনেক ভালো। রিয়া বলল, তবে আমি ভালো নেই এখন। আমি বললাম, কেন, কি হয়েছে? রিয়া বলল, বলেছি না পরে তোকে বলবো। আমি বললাম, কি হয়েছে তাও বলিস না, শুধু ভেতরে ভেতরে রাখিস। রিয়া বলল, এগুলো ফোনে বলা যাবে না। আমি বললাম, আচ্ছা, তাসলিমার সাথে দেখা হয়েছিল তোর? রিয়া বলল, ওর কথা বলিস না, ও আমার সাথে বেইমানি করেছে। আমি বললাম, ওর মানসিক অবস্থা অনেক খারাপ। রিয়া বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, এখন বলতে পারবো না, তবে ওর একটু খোঁজ নেওয়ার দরকার। রিয়া বলল, দেখ, এই কয়েকদিন আমি কোথাও যেতে পারবো না, তোর সাথে দেখা পর্যন্ত করতে পারবো না। আমি বললাম, কেন, কই যাবি? রিয়া বলল, এই তো একটু থাইল্যান্ডে যেতে হবে। আমি বললাম, ওখানে কেন? রিয়া বলল, একটু দরকার আছে। আমি বললাম, কিন্তু তোর সাথে তো ভালো কোনো বডিগার্ড নেই। রিয়া বলল, কেন, আমার বাবা আছে না, উনি যাবেন আমার সাথে। আমি বললাম, তোর বাবাকে আমার সাথে দেখা করতে বলবি, না হলে আমি কিন্তু তোর বডিগার্ড হব না। রিয়া বলল, সেটা তো সময়ে দেখা যাবে। আমি বললাম, ও তাই নাকি? রিয়া বলল, অনেক রাত হয়ে গেছে। আমি বললাম, আচ্ছা, তাহলে ঘুমা। রিয়া বলল, তুইও ঘুমা। আমি বললাম, আমার কেন জানি ঘুম আসছে না। রিয়া বলল, এত চিন্তা কেন? আবার বিয়ে টিয়ে নিয়ে তো এত চিন্তা করছিস না? আমি বললাম, আমার বিয়ে তো তোকে ছাড়া হবেই না। রিয়া বলল, আমাকে ছাড়া হবে না মানে? আমি কথা কাটানোর জন্য বললাম, আরে তুই তো থাকবি আমার বিয়ের প্রধান অতিথি, এজন্য বলছি তোকে ছাড়া বিয়ে হবে না। রিয়া বলল, সেটা তো হবেই না। আমি বললাম, আচ্ছা, তুই ঘুমা, এখন রাখি। রিয়া বলল, আচ্ছা। ফোনটা রেখে আমিও ঘুমাতে চেষ্টা করলাম। সকালে বাবা মা আমাকে নিতে চলে আসলো। আজকে অনেক দিন হয়ে গেছে, এখন আমি অনেকটাই সুস্থ। তবে রিয়ার সাথে এই কয়েকদিন কথা হয় নাই। ও বলেছিল ও নাকি কোথাও যাবে, এজন্যই হয়তো। চিন্তা করছি তাসলিমাকে দেখতে ওর বাসায় যেতে হবে। সকালে রুমে শুয়ে আছি, একসাথে আব্বু আর আম্মু আমার রুমে প্রবেশ করলো। আমি বললাম, কি ব্যাপার, আজকে দেখি দুইজন একসাথে? আম্মু বলল, মজা করিস, কানের নিচে এমন এক দিব না, সব মজা শেষ হয়ে যাবে। আমি বললাম, ভালো কথা বলেছি তো, এজন্য আমার কানের নিচে দিবে। বাবা বলল, তোদের মা ছেলে আর ঝগড়া করতে হবে না, রনি এখন এখানে যে জন্য আমরা এসেছি। আমি বললাম, বাবা বলো। বাবা বলল, যে মেয়েটার সাথে তোর সেদিন কথা হয়েছিল। আমি বললাম, বাবা। বাবা বলল, ওর বাবা চাইছে তোর মত জানতে, যদি বলিস আমি বিয়ের ব্যাপারে কথা বলবো। আমি বললাম, সে তো বলবেই, তবে বাবা, মেয়ে কিন্তু প্রেগনেন্ট। সরাসরি বললাম। বাবা বলল, কি? আমি বললাম, এজন্য ও আমাকে দূরে কথা বলতে নিয়ে গিয়েছিল, আর আমার মনে হয় এখন ওর বয়ফ্রেন্ড ওকে বিয়ে করেও নিয়েছে। বাবা একটু রাগী সুরেই বলল, আমার সাথে ফাজলামো করে?
আমি তো ওকে ছাড়বো না। বিয়ে দিবে না আগেই বলতে পারতো, তাই বলে আমার সম্মান নিয়ে খেলবে। আম্মু বলল, আরে কি বলো না তুমি, মেয়ে প্রেগনেন্ট তো কি হয়েছে, আমরা অন্য মেয়ে দেখব। বাবা বলল, না, ও আমার সাথে মিথ্যা কেন বলল সেটা আমি জানতে চাই। আমি বললাম, বাবা আমি তোমার ছেলে তাই না? আমার কথা শুনে বাবা একটু চমকে আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই কথা বললি কেন? আমি বললাম, আমি যদি বাহিরের কোনো মেয়ের সাথে গোপনে প্রেম করি তুমি কি বলতে পারবে? বাবা বলল, তাই বলে আমরা বাবা মা তাদের কষ্ট করে লালন পালন করি, আমাদের কথা তো একটু চিন্তা করা লাগবে তাই না, আমাদের ভালো মন্দ। আমি বললাম, আজকালের ছেলে মেয়েদের আর 18 বছর বয়স হওয়া লাগে না, তার আগেই বিয়ে করে নেয়। এখন মানুষ কথায় কথায় বলে মারপেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই ওরা কখন প্রেম করে বিয়ে করবে তারই চিন্তা করে। আর এখনকার মেয়েদের বিয়ের বয়স 10 হলেই বেশি, আর 18 হলে তো 3-4টা বাচ্চা কাচ্চা থাকে। থাক, আমি সেসব কথা বলতে চাই না। তবে আজকালের মেয়েদের ফিজিক্যাল রিলেশন না করলে হয় না, এটাকে তো ওরা এখন সাধারণ চোখে দেখে, এজন্য এখন কাউকে বিশ্বাস করা যায় না বাবা। এই পর্যন্ত বলে আমি চুপ করলাম। বাবা এবং আম্মু আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পাতাও পড়ছে না। আমি একটু জোরেই বললাম, বাবা। বাবা আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলে তো দেখি এখন অনেক বড় হয়ে গেছে। আম্মুও বাবার মতোই বলল, তাই তো দেখছি। বাবা বলল, আমার কেন জানি মনে হচ্ছে ইদানিং তুইও কোনো মেয়ের প্রেমে পড়েছিস। আমি বললাম, তুমি কিভাবে জানলে বাবা? এই রে, কি থেকে কি বলে ফেললাম। বাবা বলল, ভালো ভালো, এগিয়ে যাও। আর এই বিয়ে কি তাহলে ভেঙে দিব? আম্মু বলল, এরপরেও কি তোমার মনে হয় এই বিয়ে হবে? বাবা বলল, মা ছেলে মিলে তো সারাদিন বসে বসে যুক্তি করো। আচ্ছা এখন বলো মেয়েটাকে। আমি বললাম, আম্মুকে বলিও বলবে। এখন যাও তো, আমি ঘুমাবো। বাবা বলল, প্রেমের ঘুম ঘুমাইস না আবার। আম্মু বলল, এটা আবার কি ঘুম? আম্মু না জানার ভাব করে আব্বুর দিকে তাকালো। আব্বু বলল, ওইটা তোমার ছেলেকে বলো। আমি বললাম, ধুর যাও তো। বাবা আর মা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল, আর বলে গেল, আমার ছেলে এভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবতেও পারি নাই। সকালে টেবিলে বসতেই মাহি এসে বলল, ভাইয়া রিয়া ম্যাম এসেছে। আমি বললাম, কই? মাহি বলল, বাহিরে তাকিয়ে দেখ, রিয়া মনে হয় থাইল্যান্ড থেকে চলে এসেছে। মাহি ভেতরে চলে গেল। টেবিলে শুধু আমি আর বাবা বসে নাস্তা করছি, আম্মু রান্নাঘরে। রিয়া একাই ভেতরে আসলো, তবে মুখে একটু রাগের ছাপ দেখতে পারছি। ওর আবার হঠাৎ কি হলো? কেউ আবার কিছু বলে নাই তো? রিয়া এসেই আমার পাশে দাঁড়ালো। বাবা চোখ কুচকে রিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আমাদের বাড়িতে কেন? আমি বললাম, আরে বাবা উনি তো বড়লোক মানুষ, আমাদের মতো গরিবদের ঘরে আসছে, হয়তো দেখো কোনো কারণ আছে, তারা তো আবার নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। কথাটা মজা করেই বললাম। রিয়া বলল, কথাটা কি আমাকে বললি? আমি বললাম, কি জানি, তবে এখানে যে দাঁড়িয়ে আছে তাকেই বলেছি। বাবা বলল, আচ্ছা মা, আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে? কিছুই তো বুঝলাম না, কোনো দরকার আছে নাকি? রিয়া বলল, কেন, আপনাদের বাড়িতে আসতে কি কারো মানা আছে? বাবা বলল, আরে আমি তো সেটা বলি নাই, তুমি একজন উপর লেভেলের মানুষ, তোমার সময়ের অনেক দাম আছে, এজন্যই বললাম আর কি। রিয়া বলল, আমার উপর কি আপনার এখনো রাগ আছে আঙ্কেল? বাবা বলল, না, তোমার উপর আমার কোনো রাগ নেই, তবে আমার ছেলের সাথে ওই দিন যে ব্যবহার করেছো বাবা হিসেবে আমার খুব খারাপ লেগেছে বিষয়টা। রিয়া বলল, আপনি যদি বলেন তাহলে আমি আপনার পা ধরতেও রাজি, আপনি আমার বাবার মতোই, আর সেই দিন আমি ভুল করে এসব করে ফেলেছি, আর এজন্য তো আমি অনেকবার আপনার ছেলের কাছে মাফও চেয়েছি। আমি বললাম, আচ্ছা বাবা এত কথা বলো কেন, তোমার কি অফিস নেই আজকে? বাবা বলল, এই তো চলে যাব, আর শোন নিজের খেয়াল রাখবি, বোকার মতো কোনো কাজ করবি না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলেকে আমি সুশিক্ষা দিয়েছি, আর আমি জানি ও কারোর সাথে বেয়াদবি করতে পারে না। রিয়া বলল, ভালো আছেন আন্টি? আম্মু বলল, এই তো মা, ভালো আছি। বাবা বলল, আচ্ছা তোমরা তাহলে কথা বলো, আমি যাই কেমন? বাবা বের হয়ে চলে গেল। আমি বললাম, কিরে রিয়া, তুই কোন দিন এলি? আমাকে তো একটা কলও দিলি না। রিয়া বলল, আন্টি আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? আম্মু বলল, হঠাৎ এই কথা কেন মা? আমি বললাম, রিয়া কি হয়েছে তোর? রিয়া বলল, চুপ, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আন্টি জানেন আপনার ছেলে আমার বেস্ট ফ্রেন্ড, একটা সম্পর্ক কি একাই গড়ে ওঠে? আমি যদি ওকে কল দেই তাহলে আপনার ছেলে কথা বলে, আর আপনার ছেলে ভুলেও আমাকে একদিনও কল করে নাই। আমি ওকে ফ্রেন্ড মনে করলেও রনি আমাকে এখনো ফ্রেন্ড মনে করে না। আমি বললাম, আরে আমি তো একটু বিজি ছিলাম, বিশ্বাস কর। রিয়া বলল, আর কত মিথ্যা বলবি? আমি মনে হয় তোর সাথে অনেক জোর করেছি তাই না? থাক, আমাকে মাফ করে দে, আমি তোর ফ্রেন্ড হওয়ার যোগ্য না। আমি বললাম, আম্মু তুমি একটু ভেতরে যাও তো। আম্মু বলল, আর আজকে কিন্তু তোর থানায় যেতে হবে,
যা করার তাড়াতাড়ি কর। গাইস, কিছুদিন আগে আমি তোমাদের সাথে আলোচনা করে ডিসাইড করি যে আমি ক্যাশ প্রাইজ গিভে করার পরিবর্তে কিছু অসহায় গরিব লোকদের খাওয়াবো, যেটার জন্য তোমরা সবাইও আমাকে উৎসাহিত করেছিলে। তাই আমি ভেবেছি প্রতি মাসে কিছু অসহায় মানুষকে যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করব। তোমরা হয়তো ভাবছো আমি এটা করার জন্য টাকা কোথায় পাবো। আমি আসলে 1x এ গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি বললাম আচ্ছা আম্মু। আম্মু ভেতরে যেতেই আমি রিয়াকে বললাম বস, আগে নাস্তা করে মাথা ঠান্ডা কর। রিয়া বলল তোর সাথে বসার যোগ্যতা মনে হয় আমার আজও হয় নাই। আমি বললাম দেখ রিয়া, ফাজলামো করবি না। আমি তো একটু অসুস্থ ছিলাম, আর এটা তো তুই জানিস। রিয়া বলল রনি, তুই একদিন ফোন করে আমার খোঁজ নিয়েছিস বল। আমি বললাম রিয়া, তুই চিন্তা করে দেখ, আমি একজন সাধারণ মানুষ, আমার সাথে তোর সম্পর্ক হয় না। রিয়া বলল আমি কি তোর সাথে প্রেম করেছি যে আমাদের সম্পর্ক হবে না? আমি মনে মনে বললাম প্রেম করলে তো আরো বেশি ভালো হতো। ইস, রিয়া আমার বউ, আমি ওর স্বামী। ভাবতেও কেমন জানি একটা ফিলিংস কাজ করছে। রিয়া বলল কি রে, কথা বলিস না কেন? টেবিল থেকে দাঁড়িয়ে বললাম আচ্ছা তুই কখন এলি? রিয়া বলল এই তো আজকে রাতে এসেছি। আমি বললাম এখন বল তুই আজকে রাতে এলি, আমাকে একবার তুই ফোন করেছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? তাহলে আমাকে তো তোর মনে করার কর্তব্য ছিল। আমি না হয় তোকে ভুলে গিয়েছিলাম। রিয়া বলল আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছিস? আমি রিয়ার কাছে গিয়ে বললাম তোর হাতটা একটু ধরবো? রিয়া আমার থেকে অনেকটা দূরে গিয়ে বলল সাবধান, আমার থেকে দূরে থাক। আমি বললাম কেন, তুই না আমার বেস্ট ফ্রেন্ড? তাহলে তোর হাত ধরলেও কি সমস্যা? একজন ফ্রেন্ড তো আরেকজন ফ্রেন্ডের হাত ধরতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আমি তো তোর কাছে আবার অনুমতিও চাইছি। রিয়া বলল এমন ভাবে বলছিস যেন কোনো এতিম বাচ্চা কথা বলছে। আমি বললাম আচ্ছা এসব বাদ দে, এখন বল তুই কেমন আছিস? রিয়া বলল এই তো অনেকটাই ভালো। আচ্ছা তোর খবর কি? আমার সাথে এখন থেকে কাজ তো করতে পারবি নাকি? আমি বললাম আরে তুই তো দেখি আসলে একটা স্বার্থপর। আমি একটু সুস্থ হয়েছি আর এর মাঝে আমি তোর সাথে কাজে লেগে পড়বো? এটাই কি তোর বিবেক বিবেচনা? মেরে ফেলতে চাস নাকি আমাকে? রিয়া বলল আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ কর। আমি বললাম তাই বল, একটু তো বুঝতে হবে নাকি? না বুঝলে তো হবে না। রিয়া সোফায় বসতে বসতে বলল একটা বিষয় চিন্তা করলে আমার মাথায় একটু ঘুরে যায়। আমি বললাম যেমন, বিষয়টা একটু বুঝিয়ে বল। রিয়া বলল আমার সাথে কথা বলার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমি বললাম তোরা বড়লোক মানুষ, আরো হলো স্বরাষ্ট্রমন্ত্রী তুই, দাম আছে না আলাদা একটা, এটাই হয়তো পাওয়ার তোর। রিয়া বলল তবে আমি এটা বুঝলাম না, তোর সাথে আমার এতদিনেরও পরিচয় না, তাও তুই আমার জন্য যা করেছিস আমি এজন্য সবচেয়ে বেশি তোকে বিশ্বাস করি। আমি বললাম আমার আম্মু তোর কথা সবসময় বলে তুই নাকি অনেক ভালো, সবসময় মানুষের ভালো চিন্তা ভাবনা করিস, মানুষের উপকার করিস তুই, সবাই তোকে ভালো বলে। আর আমার চোখের সামনে তোর কোনো ক্ষতি হবে এটা আমি কিভাবে হতে দেই বল? রিয়া বলল তোর মা তোকে খুব ভালোবাসে তাই না? আমি বললাম অনেক, যেটা বলার বাহিরে। রিয়া উপরের দিকে তাকিয়ে বলল সবার সবকিছু থাকে না রে। এর মাঝেই আম্মু ডাক দিল। আমি বললাম কি হয়েছে আম্মু? আম্মু বলল আমি থানায় গেলাম, আর রিয়াকে বলিস তোর বিষয়টা বুঝে নিবে। রিয়া বলল আন্টি আপনাকে বলতে হবে না, আমি সব দেখে নিব। রিয়া বলল রনি এখন চল আমার সাথে। আমি বললাম তার আগে এটা বল একটু আগে কি বলতে চেয়েছিলি? রিয়া বলল অন্য একদিন বলবো, এখন চল আমার সাথে। আমি বললাম কোথায় যাবি? রিয়া বলল চল বাবার সাথে তোর দেখা করিয়ে আনি। আমি বললাম দেখ রিয়া, আমি এখন কারো ধার ধারি না, আমি নিজের মতো নিজে চলতে পছন্দ করি। আর তোর বাবার কাছে গেলে শুধু আমাকে পরীক্ষার মাঝে ফেলে দেয়, এই করো সেই করো। রিয়া আমার কথা শুনে হাসতে লাগলো। ওর হাসি সত্যি অনেক সুন্দর, আবার যেন নতুন করে ওর প্রেমে পড়লাম। এক নজরে ওর দিকে তাকিয়ে আছি। চন্দ্র তারা সব ওর হাসির কাছে হার মানবে। আমাকে যদি বলা হয় ওর মাঝে ডুবে থাকতে, সারা জীবন আমি ওর হাসির মাঝে ডুবে থাকবো। এতটাই সুন্দর মায়াবী হাসি ওর। সত্যি আমি যে ওর মতো একটা মেয়েকে জীবনে পাবো সেটা ভাবলেও শরীরের লোম দাঁড়িয়ে পড়ে। আগে তো ওকে পটিয়ে বিয়ে করি। রিয়া হঠাৎ হাসি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল কিরে এভাবে তাকিয়ে কি দেখিস? আমি বললাম তোর হাসিটা কিন্তু খুব সুন্দর। রিয়া আমার কথা শুনে একটু লজ্জা পেয়ে বলল দেখ রনি, সীমার মাঝে থাক, আমি এসব পছন্দ করি না। আমি বললাম আমি কি তোর প্রশংসাও করতে পারবো না নাকি? রিয়া বলল আমি চাই না আমাকে নিয়ে কেউ চিন্তা করুক। আমি বললাম সারা জীবন কি এভাবেই থেকে যাবি নাকি?
হঠাৎ মাহি এসে বলল, আরে রিয়া ম্যাম কেমন আছেন? ধুর, এও আর আসার সময় পেল না। প্রেমের বিষয়ে একটু কথা বলবো ভাবছিলাম, আর ও এসে সব শেষ করে দিল। রিয়া বলল, ম্যাম বলার দরকার নেই, আপু বললেই হবে। মাহি বলল, কিন্তু? রিয়া বলল, কোনো কিন্তু নয়, আপু বলবে, ওকে? মাহি বলল, আচ্ছা। আমি বললাম, মাহি তোর বিয়ের দাওয়াত দিবি না ওনাকে? মাহি বলল, ও সরি সরি, আমি তো ভুলেই গেছি। রিয়া বলল, আমার কার্ড কই? আমি বললাম, ওরে মা, তোর জন্য কি আবার নতুন করে কার্ড করতে হবে নাকি? মাহি বলল, ভাইয়া আপুর সাথে তুই এভাবে কথা বলছিস কেন? আমি বললাম, কেন, তোর আপুকে কি সম্মান দিয়ে কথা বলতে হবে? রিয়া বলল, ভালো হচ্ছে না কিন্তু রনি। আমি বললাম, আচ্ছা মাহি তুই থাক, আমি একটু এক জায়গায় যাব। মাহি বলল, ওকে ভাইয়া। আমি বললাম, রিয়া চল। রিয়া বলল, কোথায় যাবি? আমি বললাম, তাসলিমাদের বাসায় যাব, আমার মনে হচ্ছে ও কোনো বিপদে আছে। রিয়া বলল, তুই যা, আমি যাব না। ও আমার সাথে যে অপরাধ করেছে, যদি বাবা জানতে পারতো ওর পরিবারের সবাইকে একসাথে মেরে ফেলতো। আমি বললাম, তোর বাবার কথা বলবি না, মানুষকে মেরে ফেলা তোর বাবার পেশা হয়ে গেছে, একদিন দেখবি উনি নিজেই। রিয়া বলল, কি বলতে চাস? আমি বললাম, তোর মন খারাপ করে আর লাভ নেই, বাদ দে। রিয়া বলল, যাব না, তুই যা। আমি বললাম, ওকে, নো প্রবলেম। দরজা দিয়ে বের হতে হতে রিয়া বলল, আচ্ছা তুই কি কোনো কারণে আমার কথায় মন খারাপ করলি নাকি? একজন পুলিশ অফিসার মাইক্রোর দরজা খুলে দিল। আমি রিয়াকে বললাম, চলে যা, পরে তোর সাথে কথা হবে। রিয়া বলল, কিন্তু আমার কথার উত্তর তো আর দিলি না। আমি বললাম, সব কথার উত্তর একসাথে হয় না, যা, ভালো থাকিস। রিয়া বলল, আজকে বিকালে আমার সাথে দেখা করিস। আমি বললাম, যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই হবে। রিয়া বলল, মানে? আমি বললাম, আমার সাথে তো সবসময় খারাপই হয়, নিজের জন্য কিছুই করি না, যা করি সব মানুষের জন্য, আর এর বিনিময়ে শুধু মার খেতে হয়। রিয়া আমার কথা শুনে গাড়িতে আর উঠল না, আমার দিকে তাকিয়ে বলল, আমাকে বললি এই কথাটা, তাই না? আমি বললাম, আরে না, এমনি বললাম, মনটা চাইছে এজন্য বললাম আর কি, আর তোর কিছু মনে করতে হবে না, আমি তোকে উদ্দেশ্য করে বলি নাই এই কথা। রিয়া বলল, কিছুটা হলেও আমি বুঝতে পেরেছি, দেখ এজন্য মন খারাপ করিস না। আমি বললাম, চলে যা, সময় হলে আবার দেখা হবে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই কেমন জানি অদ্ভুত, এখনো আমি তোকে চিনতে পারলাম না। আমি শুধু ওর কথার বিনিময়ে একটা হাসি দিলাম। দেখতে দেখতে রিয়া চলে গেল। এবার আমি একটা রিক্সা নিয়ে তাসলিমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওর মুখ থেকে একদিন শুনেছিলাম ওর বাসা নাকি সদরে, এক মুরব্বীকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল, কিন্তু এটা তো একটা বিয়ে বাড়ি, বিষয়টা মাথায় ঢুকছে না। রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে গেলাম, অনেক ছোট ছোট পোলাপান নাচানাচি করছে। আস্তে আস্তে হেঁটে ভেতরে গেলাম, একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, তবে লাল শাড়ি পরে। আমার মনে একটু সন্দেহ জাগলো, এটা আবার সত্যি সত্যি তাসলিমা নয় তো? তাই একটু আগ্রহ নিয়ে এক চাচিকে বললাম, চাচি আমি একটু দেখতে পারবো নতুন বউকে? চাচি বলল, কে বাবা তুমি? আর বিয়ে তো এখনো হয় নাই, এর আগেই বউ দেখতে চলে এসেছো? আশেপাশে মেয়েগুলো আমার দিকে আশ্চর্য চোখে তাকিয়ে আছে, বুঝলাম না কি এমন যে বলে ফেলেছি। তাই আমি একটু বুদ্ধি করেই বললাম, জি চাচি, আমি বরপক্ষের লোক, আসছিলাম বিয়ে খেতে, কিন্তু ইমার্জেন্সি একটা দরকার পড়ে গেল হঠাৎ, তাই আবার চলে যেতে হবে। এজন্য ভাবছিলাম যদি একটু ভাবিকে দেখে যেতে পারি। পাশ থেকে একটা মেয়ে বলল, দেখিয়ে দেন চাচি। মেয়েটার মুখ থেকে ঘোমটা ওঠানোর পর সত্যি আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আরে এটা তো তাসলিমা, ও না বলেছিল আমাদের সিনিয়র স্যার ছাড়া ও কাউকে বিয়ে করবে না, কিন্তু হঠাৎ করে কি হলো ওর? তাসলিমা নিচের দিকে তাকিয়ে আছে, উপরের দিকে একবারও তাকিয়ে দেখলো না। আমার বিষয়টা একটুও হজম হচ্ছে না। আমি যেটা জানি ও শক্ত একটা মেয়ে, এত সহজে ওর মন নরম হবে না। তবে কি জন্য ও বিয়েতে রাজি হয়েছে? এখনো তো বিয়ে হয় নাই, দেখি এর মাঝে কিছু করতে পারি কিনা। তবে ওকে জোর করেই যে বিয়ে দেওয়া হচ্ছে এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। চাচি আমার হাত টানতে টানতে বলল, কি বাবা, তোমার কিছু হয় নাই তো আবার? এবার আমার হুঁশ ফিরল। আমি বললাম, না চাচি, কিছুই হয় নাই। আচ্ছা চাচি, মেয়ের বর কোথায়? চাচি বলল, ওই তো ওখানে বসে আছে। বরের দিকে তাকিয়ে দেখি, আরে ও তো আমার বাবার বয়সের সমান, এই মেয়েকে ও বিয়ে করবে? মাথা খারাপ হয়েছে নাকি বরের? কই তাসলিমা আর কই বুড়ো বেটা? আমি বললাম, কিছু না মনে করলে একটা কথা বলবো চাচি। চাচি বলল, হুম বাবা বলো, তবে এত সময় নেই আমাদের, একটু পর মেয়েকে নিয়ে বিয়ের কাজের পর্ব শেষ করতে হবে। আমি বললাম, সে তো করবেনি, তার আগে আমি এটা জানতে চাই ছেলের বয়সটা একটু বেশি হয়ে গেল না? উনি তো আমার বাবার সমান। পাশ থেকে একটা চিকন কালো করে মেয়ে বলে উঠল, আপনি কে বলুন তো? বরপক্ষের লোক হলে তো এই কথা বলতেন না, আমার তো আপনার উপর সন্দেহ লাগছে। আমি বললাম, আমি কে সেটা তোমাদের চিনেও লাভ নেই, তবে আজকে এই বিয়ে হবে না। এটা বলতেই পাশ থেকে চাচি তেলে বেগুনে জ্বলে উঠে বলল,
তোমার তো সাহস কম না, তুমি আমার সামনে এই কথা বলো? আমি বললাম আপনি মেয়ের কি হন? চাচি বলল আমি মেয়ের চাচি লাগি। আর তুমি এখন এখান থেকে চলে যাও, আমাদের বিরক্ত করো না তো। আমাদের অনেক কাজ পড়ে আছে, কোথায় থেকে যে এসব ছেলে আসে বুঝি না।